الغيب والشهادة هو الرحمن والحسنى يسبح له ما في السماوات والأرض অবদিত এলাকার ত্রাণ সামগ্রী বিতরণের আজকে সিলেট জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের নেতাকে বলতে চাই এবং সাধারণ গরিব মানুষের মুখে যেভাবে হাসি প্রতিবাদ, প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই গোয়াইনঘাটের পুরা নাম কিনা আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের বর্তমানে মেয়র সাহেব আসছেন এখানে সম্পৃক্ত থাকে। সবাইকে ধন্যবাদ এবং আমাদের সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ইশতে আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শ্রমিক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব সুরমান আলী, জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল শুকুর, স্বেচ্ছাসেবক দলের নেতা জলক, ছাত্র দলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন এবং আমাদের শ্রমিক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সহ বিএনপির পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব কম। আমরা এই বন্যা আসার পর থেকে আমরা বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আমরা ইতিমধ্যে কোম্পানিগঞ্জ জৈন্তায় আমরা ত্রাণ বিতরণ করছি। আজকের এই গোয়াইনঘাটে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদিও আমাদের এই সীমিত পরিসরে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি ত্রাণ দেওয়ার জন্য, আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা আরো আপনাদের মাঝে এসে শরীক হব। আপনারা জানেন ইশতিয়াক সিদ্দিকী, আমার সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমেদ, আমার সঙ্গে রয়েছেন তকুর শ্রমিক নেতা জনাব এবং শ্রমিক দলের সম্মানিত সভাপতি সুরমান আলী। আপনারা জানেন এই বিগত কয়েকদিন যাবৎ এই নিয়ে 3 বার আপনারা পানিবন্দী হয়েছে। 3 বার আপনাদেরকে এই এলাকা প্লাবিত হয়েছে এবং এই এলাকা প্লাবিত হওয়ার এবং বছরে প্রায় প্রতি বছরই বন্যার সিজন আসলে, আষাঢ় মাস আসলেই বা ভারতের ওই সাইডে বন্যা হলেই আমাদের এই এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। আমাদের ঘরবাড়ি পানির নিচে ডুবে যায়, আমাদের কৃষি, আমাদের যে ঘর বাড়ি থেকে শুরু করে আমাদের গরুচান সবই আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এরপরে বন্যা চলে গেলে আবার শিশু এই যে পানিবাহী রোগ দেখা দেয়, বাচ্চাদের ডায়রিয়া হয়, অনেক অসুস্থ হয়ে যান। এইগুলা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগে। যাই হোক, এটা মহান রাব্বুল আলামিন ভালো করে জানেন, প্রকৃতির এই বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না, এটা সবসময়। তবে মানুষ সৃষ্টি, মানুষের দ্বারা যে প্রতিবন্ধকতা প্রকৃতির বিরুদ্ধে গ্রহণ করা হয়, তখন পানি তো তার যাওয়ার পথ খুঁজবে।
আজকে আমরা এতটুকু পানি, প্রত্যেক বছরের পানি আসলে পানি আসে, কিন্তু এবারের মতো এইটুকু হওয়ার কারণ, এর পিছনে কিছু কারণও আছে। এই যে মিঠামইন এলাকায় রাষ্ট্রপতি তার বাড়িতে যাওয়ার জন্য আব্দুল হামিদ ওইখানে কিছু মিঠামইনে বড় রাস্তা করে দিয়েছে, পানি যাওয়ার চ্যানেল বন্ধ। এই এলাকায় জয়ন্তা, জাপলং, গোয়াইনঘাট এই এলাকায় যে আমাদের বর্তমান সরকার পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছেন। পাথর উত্তোলন বন্ধ করার পরে কি হয়েছে, তার নদীর গতিপথ, পানি পিয়াইন নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। পানি গতি পরিবর্তন হয়েছে, যে কারণে ওনারা পাথর উত্তোলন, পরিবেশের জন্য পাথর উত্তোলন বন্ধ করলেন। এখন রক্ষক যখন বক্ষক হয়, আমরা কিছুদিন আগেও দেখলাম পাহাড়ের মতো এখানে পাথর স্তূপ হয়ে আছে। এখন দেখা যায় রাতের অন্ধকারে এই পাথরগুলো আবার নিখোঁজ হয়ে গেছে। এর পিছনে এই সিন্ডিকেট, যারা পাহারা দিচ্ছে, যারা পরিবেশের কথা বলছে, তারা এই পাথরগুলো আবার, তখন পরিবেশের ক্ষতি হয় না, অথচ আমাদের বিশাল সংখ্যক শ্রমিকরা আজকে ঘরে বসে আছে। এই ধরনের রাহাজানি, সন্ত্রাসী অ্যাক্টিভিটিস বন্ধ করতে হবে। দেশটাকে একটা রসাতলে নিয়ে গেছে। আজকে আপনারা ভালো করে জানেন, একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আপনারা একটা কদুর দাম বলে 140 টাকা, আলুর দাম বলে তোমার 60 টাকা 70 টাকা। তো এই যদি হয়, সাধারণ মানুষ কি করে তার বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে পারবে? অসম্ভব। বিদ্যুতের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে, বাচ্চা কাচ্চারা লেখাপড়া করানো তো এখন খুবই দুঃসাধ্য হবে। কারণ দুটা বাচ্চারা যদি পড়াশোনা খরচ করতে হয়, তাহলে দেখা যাবে সংসারে অন্যান্য খরচ আর চলতে পারে না। অসুস্থ হলে রোগীর চিকিৎসার জন্য যান, দেখবেন হসপিটালে ঔষধ নাই, তারপরে একটা অপারেশন করতে গেলে হিউজ পরিমাণ টাকা লাগে। তো এই টাকার জোগাড় করতে গেলে মানুষ, আমরা আবার শুনি মধ্য আয়ের দেশ, আমাদের সকলের মাথা পিছু নাকি কত 3 লাখ টাকা। আপনারা কেউ 3 লাখ দূরের কথা 50-60 হাজার টাকা মাথা পিছু আসেনি? আছে? নাই। তো কি করে যারা গেছে আছে, যারা ব্যাংক লুট করছে, যারা সরকারের সম্পদ আত্মসাৎ করছে, যারা দুর্নীতি করে, দেখেন না ছাগল কিনতে গিয়ে কত হাজার কোটি টাকা নাই? হ্যাঁ, এক ছাগলের দাম 15 লাখ টাকা। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ কি অবস্থা করেছে। পুলিশের প্রধান, তারা আবার রক্ষক, পুলিশের প্রধান বেনজির নজিরবিহীন ঘটনা করেছে। আবার তারা চুরি তো করলেই আবার দেখা যায় পার হয়ে যায়। কেউ কিন্তু এটার থেকে রেহাই পাবেন না। বাংলাদেশকে তাদের নিজস্ব মনে করছে যে জমিদারি স্টাইলে অনেক সহ্য করা হয়েছে। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা এবার অন্তত বেগবান করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে বেঁচে দেয়, দেশ বাঁচানোর তাগিদে, আমি নিজে বাঁচার তাগিদে এই আন্দোলনে আপনাদের সক্রিয় ভূমিকা রাখা উচিত। আমাকে তিনি বলেছেন যে আপনারা এখানে বসে আছেন, আমি তো লন্ডন থেকেও দেখতেছি জয়ন্তা, গোয়াইনঘাট, জকিগঞ্জ, খানাইঘাট, কোম্পানিগঞ্জ এগুলা পানির তুলে বেসে যাচ্ছে, মানুষগুলো অসহায় অবস্থায় পড়ে আছেন। আপনারা আমাদের যা সম্পদ আছে তা নিয়েই আপনারা ওদের পাশে গিয়ে দাঁড়ান। আজকে আমাদের এই এলাকার নেতা ছিলেন মরহুম এম সাইফুর রহমান, যিনি অল্প কিছুদিনের মধ্যেও জয়ন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের একটা আমূল পরিবর্তন হয়েছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরপরে আমাদের আরেক নেতা, আজকে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জনাব দিলদার হোসেন সেলিম। অন্ততকে এই এলাকায় অনেক কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি জয়ন্তা, গোয়াইনঘাটে ঘুরলাম,
প্রতিটি রাস্তার অবস্থা বেহাল। আজকে 15 বছরে এই রাস্তা, এখানের পাথর, এখানের বালু, এখানে প্রত্যেকটা রাস্তা হওয়া উচিত ছিল চকচকে জগজগে। হ্যাঁ, আপনার এখানের পাথর দিয়ে সারা বাংলাদেশের রাস্তা হয়, এখানের বালি দিয়ে সব অবকাঠামোগত বাংলাদেশের হয়, আর এই সম্পদ ব্যবহার করে এখানকার রাস্তা ঠিক থাকে না। এটা আর চলতে দেওয়া হবে। আমি যখন নগরের দায়িত্বে ছিলাম, এই সরকারের আমলে এইসব ডিসিমিসি এদের কোথায় আরিফুল হক চলে না। আরিফুল হক জনগণের ম্যান্ডেট নিয়ে থাকে, জনগণই তার শক্তি। আর তার চেয়ে বড় শক্তি হচ্ছে তার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমান। আমাদের দল, আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করি। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে এই অসুস্থ অবস্থায়, কারণ তারা ভালো করে জানেন এই তুচ্ছ মামলা দিয়ে তাকে যেভাবে আজকে আটক করে রেখেছেন, এর থেকে বহুগুণে দোষী এদেরকে তারা এই বাংলাদেশের বুকে ঘুরে বেড়াচ্ছে। মূল কারণ হচ্ছে খালেদা জিয়া কারো চোখ রাঙ্গানি ভয় করে না। খালেদা জিয়া একটি আতঙ্ক। খালেদা জিয়া মুক্ত থাকলে আজকে দেশ বিক্রি করতে পারতেন না। খালেদা জিয়া মুক্ত থাকলে আজকে এই চুরি ডাকাতি ব্যাংক লুট এইগুলা করা সম্ভব হতো না। খালেদা জিয়া থাকলে আজকে বেনজিরের মতো কর্মকর্তারা এত সাহস পেত না। আজকে তাই তারা একজনেই ভালো করে বুঝছে যে দেশটাতে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখলেই তারা সাকসেস হবে। সব কিছু বলে গিয়ে এখন আমাদের এই এলাকায় মানুষ কিভাবে এই পানি চলে যাওয়ার পরে ঘরবাড়ি ঠিক করবে, তারপর তার বাচ্চা কাচ্চার অসুস্থ হলে তারা কিভাবে সুস্থ থাকবে, আমরা চেষ্টা করব। আমরা তো সরকারে নাই, আমরা আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে বুকে শরিক হওয়ার জন্য। তবে এটাও ঠিক, আমি এই দিকে নজর রাখছি, এখানকার দুর্গত এলাকা হিসেবে ডিক্লেয়ার করে এখানকার রাস্তাঘাট, এখানকার এটা যদি দ্রুততম সময়ের মধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে কিভাবে গ্রহণ করতে হয় আমরা ভালো করে জানি। সেই আন্দোলনের শরিক থাকতে হবে। আন্দোলন ছাড়া এদের কাছ থেকে এটা আদায় করা সম্ভবপর হবে না। আপনারা রাজি থাকেন তো? আমাদের অবশ্যই আমাদের যেটুকু দাবি, যেটুকু আমাদের ন্যায্য, আমাদের হিসাব দিতেই হবে। আর এইটুকু প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে, কারো কথায় যদি আর আমাদের কোনো নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা, নির্যাতন বা কাউকে খুশ করার জন্য কোন দলীয় সংগঠনের কাজ করেন, তাহলে আমার নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবেন, শুধু তাদের বুকের মধ্যে নেম প্লেট লেখা আছে, এই নামটা টুকে রাখবেন, কোন থানায় কোন কর্মকর্তা কি করছেন, শুধু নামটা তালিকায় তৈরি করে রাখবেন। ইনশাআল্লাহ বিচারের আওতায় আনা হবে। তবে আমি একটা কথা বলি, ঢালাওভাবে আমরা কোনো পুলিশ প্রশাসনকে দায়ী করতে, সব যে দোষী তা হবে না। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা একটি দলের সদস্য হিসাবে কাজ করছে, তাদের বিরুদ্ধে সরকার, যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা কারো পক্ষে না, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। জনগণকে তারা যেভাবে কি পুলিশ মানুষের বন্ধু, ঠিক বন্ধুত্ব যেভাবে হয় সেভাবে কাজ করবেন। অন্যায়ভাবে কারো পকেটে কিছু ঢুকিয়ে দিয়া তারে ঢুকিয়ে দিলেন, সে বিএনপি করে তারে ঢুকিয়ে দিলেন, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারে ঢুকিয়ে দিলেন, এটা আর হতে দেওয়া হবে না। এবং আমি যেহেতু এদিকে আমি নেতৃবৃন্দকে বলবো, আপনারা আমাদেরকে খবর দিবেন, ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো ডাকে আমি এবং আমার দল
আমার নেতাকর্মীরা আমরা কিন্তু এখন রাস্তায় এর মোকাবিলা করব। আর বক্তব্য দীর্ঘায়িত করি না। তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন যাতে তিনি সুস্থ শরীর নিয়ে এবং আমাদের মধ্যে ফিরে আসেন। আর সবচেয়ে বেশি খাস করে দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমরা যে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরম্ভ করি সেটাতে আপনাদের দাওয়াত থাকলো। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আমি কৃতজ্ঞতা জানাই গোয়েন্দাঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। কালকেই তাদেরকে আমি রাত্রে বলেছি এটা আমাদের দর সামান্য, তবে আমরা আমাদের সাধ্যমতো যখন যেটা সুযোগ পাবো আমরা চেষ্টা করব আপনাদের পাশে এসে। আল্লাহ আমাদের সহায় হন।